চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি। সংবাদ শিরোনাম। ডাকসুর ভিপি হলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। জিএস শিবিরের মাঝারুল ইসলাম। 2 দিন পর শনিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা। মানব জাতির স্বার্থে সব প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে তারেক রহমানের তাগিদ। ক্ষমতায় এলে প্রাণী সংরক্ষণ আইন সময়োপযোগী করার প্রতিশ্রুতি। কিংবদন্তি লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন মারা গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন 21শে পদকপ্রাপ্ত গুণী এই শিল্পী। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ। নতুন প্রজন্মকে পরিবেশের প্রতি দায়িত্বশীল করবে প্রত্যাশা। এবং মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামে কৃষকদের নিজস্ব বীজ ভাণ্ডার, দেশি ধানের জাত সংরক্ষণ ও জৈব কৃষি চর্চায় স্বনির্ভরতার পথে খাদ্য নিরাপত্তা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদেও শিবিরের বিজয় হয়েছে। 10ম ডাকসু নির্বাচনে 25 পদের 20টিতেই জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। স্বতন্ত্র প্যানেল থেকে ভিপি পদে জয় পেয়েছেন আব্দুর রশিদ জিতু। লুতুর রহমান সোহাগের রিপোর্ট। শিক্ষার্থী প্রতিনিধি বেছে নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 8000 শিক্ষার্থী বৃহস্পতিবার ব্যালট পেপারে নিজেদের রায় দেন। নির্বাচন শান্তিপূর্ণ হলেও নানা অভিযোগ তুলে ভোট বর্জন করেন 5টি প্যানেলের প্রার্থীরা। ভোট গণনায় দেখা যায় চরম অব্যবস্থাপনা। হাতে হাতে ফল গুনতে লেগে যায় 2 দিন। এর মধ্যে নির্বাচনী দায়িত্বে থাকা একজন শিক্ষক মারা যান। ফল ব্যবস্থাপনার দায়িত্ব থেকে সরে যান 5 নির্বাচন কমিশনার ও কর্মকর্তা। শনিবার সন্ধ্যায় শেষ হয় ফল পাওয়ার অপেক্ষা। তাতে বড় জয় পায় শিবির সমর্থিত প্যানেল। শিবিরের প্যানেল থেকে জয় পাওয়া জিএস মাঝহারুল ইসলাম জানালেন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পাশাপাশি সময়মতো পরবর্তী জাকসু নির্বাচন করতে চান তারা। পরবর্তী জাকসু অনুষ্ঠিত করতে পারবো এবং সেদিন শিক্ষার্থীরা আমাদেরকে স্বীকৃতি দেবে যেদিন যে আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি। এই ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা আমাদেরকে ভোট দিয়ে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন, তাদের আমানতের ভার আমরা রক্ষা করতে পেরেছি। সেই দিন আমরা বলতে পারবো যে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি। বিজয়ী ভিপি স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলনের আব্দুর রশিদ জিতু দিলেন দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি থেকে শিক্ষার্থীদের মুক্ত করার প্রতিশ্রুতি। আমি প্রথমত চেষ্টা করব যে ক্যাম্পাসগুলো থেকে সকল প্রকার যে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি আছে, যেই রাজনৈতিক কুপ্রভাবের ফলে শিক্ষার্থীরা তাদের স্বাভাবিক শিক্ষা জীবন ব্যাহত করে, সুতরাং সেই রাজনীতির চর্চা আমি বন্ধ করবো ইনশাআল্লাহ। বিজয়ীরা তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন বলে আশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। প্রত্যাশা এতটুকুই, তারা যেন শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলেন। তা আশা করি ওনারা আমাদের ভরসা কখনো ক্ষুণ্ণ করবেন না। তাদের যেসব ইস্তেহার আমরা শুনেছিলাম এবং এইসব শুনে যে যারা ভোট দিয়েছিল তারা অবশ্যই প্রত্যাশিত যে তারা তাদের ইস্তেহার সম্পূর্ণভাবে পূরণ করবে এবং আমাদের জাহাঙ্গীরনগরকে আরও এগিয়ে নিয়ে যাবে। নবম জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে। নিজেদের প্রতিনিধি বেছে নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপেক্ষা করতে হয়েছে 33 বছর। নতুন নেতৃত্ব তাদের প্রত্যাশা কতটা পূরণ করবে সেটি এখন দেখার অপেক্ষায় আছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ ও সর্বজনীন শিক্ষার্থী জোটের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাকসু নির্বাচন বাস্তবায়নে সমন্বিত দুটি প্যানেলের যৌথ সংবাদ সম্মেলন হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলনে আগামী 25শে সেপ্টেম্বর অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য রাকসু নির্বাচনের জন্য সমন্বিত কয়েকটি প্যানেলের ঐকমত্য প্রস্তাব পেশ করা হয়। সংবাদ সম্মেলন থেকে 12টি দাবি উত্থাপন করেন রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদি মারুফ। দাবিগুলোর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্সের ব্যবস্থা করা, ভোট গ্রহণের শুরুতে সাংবাদিক এবং প্রার্থীর এজেন্টদের সামনে ব্যালট বক্স উন্মোচন, ভোটারদের আঙুলে উচ্চ মানসম্পন্ন অমোচনীয় কালির ব্যবস্থা করা, একদিনের মধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করা। সংবাদ সম্মেলনে ছিলেন ছাত্রদল রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ ও সর্বজনীন শিক্ষার্থী জোটের শিক্ষার্থীরা। অন্যদিকে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিঠু মনোনয়নপত্র প্রত্যাহার করে সংবাদ সম্মেলন করেন। আমরা দেখতে পাচ্ছি যে যার টাকা যার ছাত্র সংসদ তার, এইরকম ছাত্র সংসদ কখনো হতে পারে না। আমরা এখান থেকে বলে দিতে চাই, আমাদের শিক্ষার্থী বন্ধুরা যেই শিক্ষার্থীকে পছন্দ করবে, যেই প্রতিনিধিকে পছন্দ করবে, তাকে ওই রাকসু ভবনে প্রেরণ করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি টাকার বিনিময়ে শিক্ষার্থীদের মধ্যে অনুচিত প্রভাব তৈরি করার যে চেষ্টা চলছে, এই চেষ্টার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজকে আমাদের, আপনারা জানেন যে ক্যান্ডিডেট প্রত্যাহারের লাস্ট দিন ছিল এবং সময় ছিল আজকে 5টা পর্যন্ত। আমাদের সময় শেষ হয়ে গেছে এবং আমরা আমাদের অফিসে রাকসু থেকে 11টি এবং সিনেট থেকে 3টে, মোট 14টি মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের কেউ পাশ করতে পারেনি। বিভাজনের রাজনীতি, বেফাস বক্তব্য এবং কারো কারো অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগকে এর কারণ বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। আর সাংগঠনিক দুর্বলতা ও শিক্ষার্থীদের চাওয়া পূরণ করতে না পারাকে হারের কারণ মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এক সমন্বয়ক। বিস্তারিত তফিমুল ইসলামের রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর উত্থান হওয়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের অনেক নেতা অভ্যুত্থানের সামনের সারিতে নেতৃত্ব দেওয়ায় ডাকসু নির্বাচনে আলোচনায় কেন্দ্রে ছিলেন। 28টি পদের একটিতেও জিততে পারেননি এই সংগঠনের কেউ, গড়তে পারেননি উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতাও। শিক্ষার্থীদের চাওয়ার সঙ্গে দূরত্বকে এমন হারের কারণ বলে মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। কম ভোট পাওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে ওরা ট্যাগিং রাজনীতি করছে এবং ইনক্লুসিভ রাজনীতি করতে তারা ব্যর্থ হয়েছে। চাঁদাবাজি বা অন্যান্য বিষয়ের সাথে জড়িত থাকার কারণে তাদের ইমেজটা ডাউন হয়ে গেছে। সুইং ভোটার যারা ছিল তারা দেখা যায় তাদের থেকে মুখ ফিরিয়ে নিছে। আর ডাকসু নির্বাচনে জিএস পদে স্বতন্ত্র হিসাবে দাঁড়ানো মাহিন সরকার শেষ সময়ে এসে গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছিলেন। খোদ তিনি মনে করেন শিক্ষার্থীদের কাছে ভিড়তে পারেনি গণতান্ত্রিক ছাত্র সংসদ। বিভিন্ন সময়ে তারা বিভিন্ন বেফাস মন্তব্য করা বা কর্মকাণ্ডে যুক্ত হওয়া, এগুলোর কারণে আসলে অনেক বেশি বিতর্কিত হয়েছেন। তারপরও এরা আসলে গণ অভ্যুত্থানের সাথে যুক্ত, এই সিম্প্যাথিও কিন্তু শিক্ষার্থীদের তরফ থেকে আছে। কিন্তু ভোটে আসলে মানুষ তাকেই নির্বাচিত করবে যে আসলে সামষ্টিকভাবে ভাবতে পারে। ডাকসুতে গণতান্ত্রিক ছাত্র সংসদের এমন পরাজয়ে এনসিপির রাজনীতির প্রভাব পড়বে কিনা জানতে চাইলে দলের সাবেক নেতা মাহিন সরকার বলেন, মানুষের চাহিদা পূরণ করতে না পারলে এর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে। পার্টি লাইন পুরোপুরি এখনো ক্লিয়ার না। একটি পার্টি যখন রাজনীতি করতে আসে তখন তার রাজনীতিটা কি সেটা জনগণের সামনে বোঝাতে হয় এবং রাজনীতিটা কিভাবে জনগণের জন্য কল্যাণকর হবে এবং বাস্তবায়িত হবে, এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট ধারণা দিতে হয়। তো সেই জায়গা থেকে তো অবশ্যই প্রভাব ফেলবে। তো সেই তারপরও এখনো সুযোগ আছে ওভারকাম করার। আগামী ডাকসু নির্বাচনের প্রস্তুতি নিয়ে এখন থেকেই শিক্ষার্থীদের মাঝে কাজ করলে পরিস্থিতি ইতিবাচক পরিবর্তন হতে পারে বলে তার মতো সাবেক সমন্বয়কেরা মনে করেন। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ হিসেবে অধিকার প্রতিষ্ঠা করতে পারলেই কেবল সব প্রাণীর অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত প্রাণী ও প্রাণীর মিলন মেলায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, মানবজাতি নিজেদের নিরাপত্তার স্বার্থে প্রাণীদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা জরুরি। সাদিম মাহমুদের রিপোর্ট। দেশ হোক সকল প্রাণীর নিরাপদ আবাসস্থল, এই স্লোগানে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী প্রাণী ও প্রাণের মিলন মেলা আয়োজনে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্তের প্রাণীপ্রেমীরা।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মানবজাতির নিজেদের স্বার্থেই সব প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার তাগিদ দেন তিনি। মানুষ তার নিজের প্রয়োজনেই প্রাণীদের বাঁচিয়ে রাখা দরকার, প্রাণীদের আবাস অক্ষত রাখা দরকার। ইনশাআল্লাহ জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পশু পাখি, বন্যপ্রাণী তথা বাস্তুতন্ত্রের নিরাপত্তার জন্য এই আইনগুলোকে আমরা ইনশাআল্লাহ সময় উপযোগী করব। এই আইনের অনেকগুলোর প্রয়োজন, পরিবর্ধন প্রয়োজন আছে, সেগুলোকে ইনশাআল্লাহ আমরা করব। দেশে দীর্ঘদিন গণতন্ত্র না থাকায় অনেকের মধ্যে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান। সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে। এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার। আমি বিশ্বাস করি মানুষ হিসাবে আমরা রাষ্ট্র এবং সমাজে নিজেদের অধিকার নিশ্চিত করতে পারলে অন্য সকল প্রাণীর অধিকার সংরক্ষণের ব্যাপারেও আমরা আরো সতর্ক এবং যত্নবান থাকব। জীববৈচিত্র্য রক্ষায় আইনের চাইতেও নাগরিকের সচেতনতা জরুরি বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, মতাদর্শ ও নির্বাচন ইস্যুতে ভিন্ন মত থাকতে পারে, তবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে সবাইকে একমত থাকতে হবে। রাজধানীতে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ জনমানুষের ভাবনা ও প্রত্যাশা বিষয়ে আলোচনায় তিনি বলেছেন, গণতন্ত্রে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আলোচনায় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্তর্বর্তী সরকার নির্বাচন করবে এমন ভাবনায় থাকলে হবে না। নির্বাচন করে দেশের জনগণ আর রাজনীতিবিদরা। সাংবিধানিক সংস্কারগুলো যদি এখনই কার্যকর করতে হয় তাহলে সেরকম কোনো পন্থা আছে কিনা সেটা আপনারাই প্রস্তাব করুন। যদি সেরকম কোনো আইনানুগ বৈধ পন্থা থাকে আমরা তার সাথে একমত হব, কিন্তু যদি এমন কোনো প্রক্রিয়া আমরা এলাও করি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বিদ্যমান সংবিধানের সাথে প্যারালাল আর একটা সংবিধান কাজ করবে, তাহলে রাষ্ট্রে এটা নৈরাজ্য সৃষ্টি করার একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া হবে। একটা ইলেকশনের দিকে বাংলাদেশকে নিতে হইলে কেবলমাত্র তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা করবে। সরকার নির্বাচন করে না, সরকার নির্বাচনের ব্যালট পেপার ছাপে, বাক্স জোগাড় করে, তারপরে ওই জায়গা ঠিক করে দেয়। নির্বাচন করে জনগণ এবং রাজনৈতিক দল। আপনারা আসুন, এই জায়গাটাতে আসুন, কিভাবে এই নির্বাচনটা, শুধু এই নির্বাচন, আমরা রুলস অফ দ্য গেম, খেলার নিয়ম পদ্ধতি কি করে প্রতিষ্ঠান তৈরি করব। কিংবদন্তি লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুক্ষণ আগে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ফরিদা পারভিন মারা যান বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন 21শে পদকপ্রাপ্ত এই কুনি শিল্পী। সুলতানা হিমুর রিপোর্ট। লালন সঙ্গীত জগতের অনন্য নাম ফরিদা পারভিন, যার কণ্ঠে বাংলা লোকসঙ্গীত পেয়েছে ভিন্ন মাত্রা। গুণী সাংস্কৃতিক ব্যক্তিত্বের জন্ম 1954 সালের 31শে ডিসেম্বর নাটোরে। গানের জীবনের হাতে খড়ি মাগুরায়। 1968 সালে তিনি রাজশাহী বেতারে নজরুল সঙ্গীতের জন্য নির্বাচিত হন। নজরুল গীতি দিয়ে শুরু করলেও 1973 সালের দিকে দেশাত্মবোধক গানে জনপ্রিয়তা অর্জন করেন ফরিদা পারভিন। পল্লীগীতি গাইলেও লালন সঙ্গীতের জন্যই বেশি জনপ্রিয় ফরিদা পারভিন। স্বাধীনতার পর কুষ্টিয়ায় থাকার সময় গুরু মোকসেদ আলী শাহীর কাছে লালন গীতির তালিম নেন তিনি। সত্যবল সুপথে চল গান শিখে লালন সাইজির গানের জগতে প্রবেশ ঘটে তার। তিনি গানটি যখন বাজাচ্ছেন, ফরিদা পারভিনের গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা, সুরমা নদী তটে, তোমরা ভুলেই গেছো মল্লিকাদের নাম, খাঁচার ভিতর, অচিন পাখি, বাড়ির কাছে, আরশিনগর। সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র ফরিদা পারভিন স্বীকৃতি হিসেবে পেয়েছেন অনেক পুরস্কার ও সম্মাননা। 1987 সালে 21শে পদকে ভূষিত হন তিনি। 1993 সালে ছায়াছবির গানে সেরা কণ্ঠশিল্পী হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2008-এ পান ফুকুওয়াকা এশিয়ান কালচারাল প্রাইজ। সঙ্গীতে অবদানের জন্য ফরিদা পারভিনকে পুরস্কৃত করেছে চ্যানেল আইও। সম্মান প্রদর্শন করাতে আমি বিশেষভাবে
কৃতজ্ঞ। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। একসময়ের সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে যারা সফল হয়েছেন তাদের সহায়তায় পিছিয়ে পড়া শিশুদের ভবিষ্যৎ করতে যাত্রা শুরু করেছে ওয়ার্ল্ড ভিশনের নতুন কর্মসূচি প্রতিশ্রুতি। বিল্ড বাংলাদেশের সহায়তায় নতুন এই বিনিয়োগ কর্মসূচি সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ করায় কাজ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মাসুর শাকিলের রিপোর্ট। স্বাধীনতার পর থেকে দেশে আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে আন্তর্জাতিক খ্রিস্টান উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন। এই সংস্থার সহায়তায় একসময়ের সুবিধাবঞ্চিত শিশুদের বড় একটি অংশ এখন নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সাবেক স্পন্সর চাইল্ডদের সহায়তা নিয়ে শুরু হলো ওয়ার্ল্ড ভিশনের নতুন কর্মসূচি প্রতিশ্রুতি 2025। No, I think it is important because World Vision has been here for almost 54 years, as long as the country has been in operation as well. And today we are seeing just a sample of 100 former children who were supported by World Vision. তারা যেমন পেয়েছে, আগামী দিনে তারাও এরকম পিছিয়ে পড়া শিশুদের জন্য আরও কিছু দান করবে। এইটাই একটা মহৎ উদ্যোগ আমি বলে মনে করি। ওয়ার্ল্ড ভিশনের এই কর্মসূচির কৌশলগত অংশীদার ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করা বিল্ড বাংলাদেশ এবং চ্যানেল আই। ইন্টার জেনারেশন ওয়েলবিইংয়ের জন্য আমরা একটা ক্যাপিটাল রেজ করছি, সেটাকে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা গ্রো করাবো এবং অ্যাট দ্য সেম টাইম আমরা চিরকাল যেটা দেখে আসতেছি বাঙালির যেটা ইচ্ছা যে মানুষের পাশে দাঁড়ানো, সেই দাঁড়ানোটাও হবে, অ্যাট দ্য সেম টাইম মানিটাও ফ্লো করবে। পিছিয়ে পড়া শিশুদের জন্য কাজ করার সুযোগ পেয়ে আনন্দিত সাবেক স্পন্সর চাইল্ডরা। আমরা যারা আছি আমরা 1 কোটি টাকা রেজ করতে পারি, আসলেই পারি, কিন্তু আপনারা যদি সবাই ঐক্যবদ্ধ হন, অনেকে চেনেন কে কোথায় আছে। শিশুদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে বিনিয়োগ উদ্যোগ দ্রুত জনপ্রিয় হবে ও বিস্তার লাভ করবে বলে প্রত্যাশা ওয়ার্ল্ড ভিশন, বিল্ড বাংলাদেশ ও চ্যানেল আইয়ের। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা বাস্তুতন্ত্রের প্রাণ ফেরাতে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশ সুরক্ষার অভিযাত্রায় সহযোগী মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। এমন উদ্যোগ নতুন প্রজন্মকে পরিবেশ প্রতিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলবে প্রত্যাশা বিশিষ্টজনদের। এম এ সালামের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সারিবদ্ধ চা বাগান, উঁচু নিচু পাহাড় টিলা, মাধবকুণ্ড জলপ্রপাত আর সবুজের প্রাচুর্যে ভরা জেলা মৌলভীবাজার। তবে উন্নয়নের নামে অবকাঠামো যত বাড়ছে ততই কমছে সবুজের পরিমাণ। পরিবেশ সংরক্ষণে বাংলালিংকের সঙ্গে নিয়ে মৌলভীবাজারেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মৌলভীবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে ফলজ, বনজ, ঔষধি নানা ধরনের বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়। আমরা গবেষণায় দেখেছি গ্রীষ্মকালে তাপমাত্রার যে বৃদ্ধি পায় তাকে যদি প্রশমিত করতে হয় তাহলে কিন্তু বৃক্ষের বিকল্প নেই। বড় বড় বৃক্ষের আচ্ছাদনের মাধ্যমে যদি আমরা বাড়ির চারপাশকে ঘিরে রাখি তাহলে 10% বিদ্যুতের সাশ্রয় হয় বছরে। আসুন আমরা বাংলাদেশটাকে এই বৃক্ষের মাধ্যমে সবুজ করি এবং এই যে তাপমাত্রা, এই তাপমাত্রাকে আমরা প্রশমিত করি। সচেতনতা বৃদ্ধির বর্ণিল শোভাযাত্রায় অংশ নেয় আজাদ বক্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। দেশীয় বিভিন্ন গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। উষ্ণায়নের জন্য বাংলাদেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃক্ষনিধন বন্ধের পাশাপাশি প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, যার সাহায্যে আমরা বেঁচে থাকতে পারি। শুধু পরিবেশ রক্ষাই নয়, বৃক্ষায়নকে সামাজিক দায়িত্ববোধের উদাহরণ বলছেন সুধীজনরা। এই যে একটা মহৎ উদ্যোগ, এটাকে আসলে আমরা একসাথে সামনের দিকে আরো অনেক কাজ করতে চাই। বন অধিদপ্তরকে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে যাচ্ছেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির প্রচার কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের টেকসই উন্নয়নে পরিকল্পিত নগরায়ন সহ পরিবেশ বান্ধব প্রযুক্তি নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। আফরোজা হাসি, চ্যানেল আই। মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামে কৃষকরা গড়ে তুলেছেন নিজস্ব বীজ ভাণ্ডার। দেশি ধানের জাত সংরক্ষণ আর জৈব কৃষি চর্চার মধ্য দিয়ে তারা এখন এগিয়ে যাচ্ছেন খাদ্য নিরাপত্তা ও স্বনির্ভরতার পথে। স্থানীয় কৃষকরা বলছেন, বাইরের বাজারের উপর নির্ভর না করে নিজেদের বীজই তাদের সবচেয়ে বড় শক্তি।
মাঠে গিয়ে দেখা গেছে সংগঠিত হয়ে বিভিন্ন প্লটে ধান গবেষণা কার্যক্রম চালাচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শাহী সিরাজ। একসময় কৃষকরা নিজেরাই বীজ সংরক্ষণ করতেন। প্রকৃতির সঙ্গে খাপ খাওয়ানো দেশি ধানই ছিল জীবিকা আর স্বাদ বৈচিত্র্য। সেই ঐতিহ্যকে নতুনভাবে ফিরিয়ে আনতে সংগঠিত হয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামের কৃষকরা। এখানে কৃষকরা গড়ে তুলেছেন নিজস্ব বীজ ভাণ্ডার। পাট বীজ, সবজি বীজ, তারপরে আপনার ওই যে মশলার বীজ, এখানটা ধরেন 40 ধরনের বীজ আছে, আর ধানের বীজ আছে 142। শুকনো মরিচের এখানে বীজ রাখি বাড়িতে, এই যে বীজ অনেক সময় জ্বালায়ও না, আর এখানে সংরক্ষণটা ভালো থাকে। পাশাপাশি জৈব সার, কেঁচু কম্পোস্ট এবং সবুজ সার ব্যবহার করে জমির উর্বরতা ফিরিয়ে আনছেন তারা। এতে উৎপাদন খরচ যেমন কমছে, বাড়ছে আত্মনির্ভরশীলতা। মুগবুল ধানের বীজ নিচ্ছি, আর ওই যে চিনিগুড়া ধানের বীজ নিচ্ছি। ভার্মি কম্পোস্ট সারটা দিয়ে ব্যবহার করি, তাতে আমি অনেক পরিমাণ লাভবান আছি। মেহগনি গাছের গুঁটা থেতলিয়ে জমির বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিতাম, যাতে মাজরা পোকা আমাদের ধানকে আক্রমণ না করে। কৃষকদের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়েছে গবেষণা প্লটও, যেখানে আছে হরেক রকমের দেশীয় আমন জাতের ধান। এই বীজটা আমার হাতে গড়া, আর সরকারি যে বীজটা, ওই বীজটা তো মূলত আমাদের হাতে নাই। বীজ নিয়ে যদি সিন্ডিকেট করে, তাহলে আমাদের কিছুই করার থাকে না। দেশীয় জাত শুধু আমাদের ঐতিহ্যের সম্পদই নয়, বরং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষির কল্যাণে কৃষকদের একতা হওয়ার এটা একটা চমৎকার দৃষ্টান্ত। এটির প্রয়োজনীয়তা এই কারণে যে আমাদের হারিয়ে যাওয়া যে সমস্ত কৃষির কৌশলগুলো আছে, যে সমস্ত বীজগুলো আছে, যেগুলো দিয়ে আগামীর ভবিষ্যতের কৃষিকে আরও সম্প্রসারণ করা যাবে, সেগুলোকে সংরক্ষণ করা যেমন প্রয়োজন, একইভাবে প্রয়োজন জৈবিক কৃষিকে ধরে রাখা। এই কারণেই এই উদাহরণটি বাংলাদেশের সব জায়গায় সম্প্রসারিত হতে পারে। মানিকগঞ্জের বরুন্ডি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এবারের আয়োজন আই স্পোর্টস। গণমাধ্যমে নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি ঊর্ধ্বে থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি যারা ওয়েস্ট বোর্ড মানবেন, কেবল তাদেরই লাইসেন্স দেওয়া উচিত বলে মনে করেন তারা। রাজধানীতে এক আলোচনায় গণমাধ্যম কর্মীদের সর্বনিম্ন বেতন 35,000 টাকা করার পক্ষে মত দিয়েছেন বক্তাদের অনেকে। মিথিলা নাজনীনের রিপোর্ট। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ পর্যালোচনা ও করণীয় বিষয়ে রাজধানীতে গোলটেবিল আলোচনা। উঠে আসে সাংবাদিকদের সুরক্ষা নীতিমালা, সর্বনিম্ন বেতন কাঠামো ও নিয়োগ সহ সার্বিক বিষয়। বেশ কিছু অসঙ্গতি আপনারা এখানে রেখে দিয়েছেন। এই অসঙ্গতিগুলোর কারণে সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হবে। 5 আগস্টের পর কি ঘুষ খাওয়া বন্ধ হয়েছে? হয়নি। চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খাচ্ছে। আপনি কাকে কি বলবেন? বেতন ভাতার পাশাপাশি ঝুঁকিপূর্ণ অ্যাসাইনমেন্টে কর্মীর সুরক্ষা নিশ্চিত না করলে তার দায় কর্তৃপক্ষকে নিতে হবে বলে আলোচনায় তুলে ধরা হয়। আপনি ওনার হিসাবে, মালিক হিসাবে আপনি একটা টিভি স্টেশন চালাচ্ছেন, তা দিয়ে আপনি আপনার বিজনেসের প্রভূত উন্নত করছেন, আর আমার জার্নালিস্ট ভাইটার আপনি একটা বেস্ট আপনি 3,000 টাকা লাগে, 10,000 টাকা লাগে, আপনি এটা কিনতে পারেন না। আর যদি সেফটি ইকুইপমেন্ট ছাড়া কোনো সাংবাদিক যান, তার যত রকমের আহত নিহত হওয়ার লায়াবিলিটি মালিকদের। মালিকরা এটার এবং এমন একটা সাংবাদিক সুরক্ষা আইনের মধ্যে একটা ক্লজ থাকতে হবে যে সাংবাদিক এই সমস্ত ক্ষেত্রে যেই সাংবাদিক মারা গেলেন, সেই সাংবাদিকের ফ্যামিলি ওই মালিককে কেস করতে হবে। গোলটেবিল আলোচনায় সংস্কার যেন প্রকৃতপক্ষেই কর্মী বান্ধব হয়, সে ব্যাপারে একমত পোষণ করেন সবাই। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। পাকিস্তানের ওয়াজিরিস্তানে সামরিক বাহিনীর গাড়ি বহরে জঙ্গি হামলায় 12 সেনা সদস্য সহ নিহত 25, তালেবানের দায় স্বীকার। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার মানবাধিকার রক্ষায় মাইলফলক স্থাপন করে যেতে চায়। কক্সবাজারের উখিয়ায় জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2009 নিয়ে পরামর্শক সভায় তিনি বলেন, গুম ও খুন সহ যে কোনো মানবাধিকার হরণের ঘটনা যেন স্বাধীনভাবে তদন্ত করতে পারে সে বিষয়ে আইন সংস্কার করে জাতীয় মানবাধিকার কমিশনকে একটি স্বাধীন প্রতিষ্ঠানে রূপ দিতে চায় অন্তর্বর্তী সরকার।
ইউএনডিপির সহায়তায় অংশীজনদের নিয়ে আয়োজিত পরামর্শক সভায় বিশেষ অতিথিদের বক্তব্যে শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দীর্ঘ 15 বছরের গুম, খুন ও আয়নাঘর থেকে বেরিয়ে আসার জন্য জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 খুব গুরুত্বপূর্ণ। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন ও বিচার মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক ব্যারিস্টার তানিম হুসাইন শাওন। বক্তব্য রাখেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মিস্টার স্টিফেন লিলার, বাংলাদেশের সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটু সিগফ্রিড রেংলে ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। হিউম্যান রাইটস কমিশনের বিউটিটা কি, হিউম্যান রাইটস কমিশনের প্রয়োজনীয়তা কি, এটা আমরা সম্পূর্ণ ভুলতে বসেছিলাম আওয়ামী লীগ আমলে হিউম্যান রাইটস কমিশনের কার্যকলাপ দেখে। আমাদের চিন্তা হচ্ছে ক্ষমতা কতটুকু সরকারের কাছে না থেকে ইন্ডিপেন্ডেন্ট বডিগুলোর কাছে থাকে সেটা চিন্তা। কাজে আমরা স্বপ্ন দেখার মতো একটা সুযোগ সৃষ্টি হয়েছে, আশা করি সেই সুযোগ যতটা পারা যায় আমরা কাজে লাগাতে পারবো। যেমন গুম কমিশন আছে, গুম কমিশন তো একটা সময় পরে থাকবে না, কিন্তু গুমের ঘটনাগুলো তো কন্টিনিউইং ক্রাইম, এই ক্রাইমটা তো চলতে থাকে, চলমান ক্রাইম। তাই সেই ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের উপরে ওইটা তদন্তের কাজ চালা যাওয়া, কারণ আরও অনেক মানুষ তো এখনো গুম হয়ে আছে যারা ফেরত আসে নাই, তারা কোথায় গেল, তাদের হিসাব লাগবে তো, সেইটাও যেন করার ক্ষমতাটা থাকে। তাই যেসব জায়গায় যে তাদের তদন্ত করতে হবে, যেসব জায়গায় যে তথ্য সংগ্রহ করতে হবে, সেই তথ্য সংগ্রহ করা তদন্তের ক্ষমতাগুলো যেন তাদের কাছে থাকে। নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসের নির্ধারিত তারিখেই জাতীয় নির্বাচন হবে। রাজনৈতিক দল সরকার গঠন করলে জবাবদিহিতা থাকবে। অতীতের সরকারের মতো ভবিষ্যতে এই ধরনের কোনো সরকার হবে না বলে মন্তব্য করেন তিনি। বরিশালের নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন শেষে তিনি আরও জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই বীরগঞ্জ ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। একই সাথে বরিশাল 6 লেনের সড়কের কাজ দ্রুতগতিতে শেষ করে রেলপথের কাজ শুরু করার কথা জানান তিনি। এছাড়াও বরিশালের ঐতিহ্যবাহী স্টিমার সার্ভিসটি আগামী অক্টোবরের মধ্যে চালু করার আশ্বাস দেন ডক্টর সাখাওয়াত হোসেন। আমাদের তরফ থেকে আমরা অত্যন্ত পরিষ্কার যে ফেব্রুয়ারিতে ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে ইলেকশনটা হয়, এখানে আমাদের কিছু করণীয় থাকবে না। আইন শৃঙ্খলা একটা বিষয় যেটা নির্বাচনের আগে বিবেচ্য বিষয়। আমি আশা করি যে আমরা যতদিন আছি যতটুকু সম্ভব এটাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ইলেকশনের সময় পুরোটাই তো ইলেকশন কমিশন যেভাবে বলবে, সেনাবাহিনী থেকে শুরু করে যত বাহিনী আছে সব ধরনের অ্যাপ্লাই হবে। আশা করি তারা একটা কন্ট্রোলে রাখতে পারবে। নিটল ডেটা আন্তর্জাতিক সংবাদ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শপথ নেওয়ার পর পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। 2026 সালের 5 মার্চ দেশটিতে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। কারফিউ তুলে দেওয়ায় নেপাল স্বাভাবিক জীবনে ফিরেছে। নেপাল অন্তর্বর্তী সরকারের প্রধানকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এদিকে গত কয়েকদিনের সহিংসতার জন্য দুঃখ প্রকাশ করেছে দেশটির জেনজি আন্দোলনকারীরা। নিশাত তামান্না মোমোর রিপোর্ট। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম শুক্রবার ঘোষণা করে দেশটির প্রেসিডেন্টের দপ্তর। রাতেই প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল তার সরকারি বাসভবন শীতল নিবাসে সুশীলা কার্কিকে শপথ পড়ান। এর মাধ্যমে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি। দেশটির প্রথম নারী প্রধান বিচারপতিও ছিলেন তিনি। তবে নতুন সরকারের মন্ত্রী কারা হবেন তা এখনও চূড়ান্ত হয়নি। নতুন মন্ত্রীরা শপথ নেওয়ার আগ পর্যন্ত সুশীলাই সব মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। সুশীলা কার্কির শপথ গ্রহণের পর নেপালে 2026 সালের 5 মার্চ সাধারণ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সরকার বিরোধী আন্দোলনে নেপাল জুড়ে সংঘর্ষ ও সহিংসতায় কমপক্ষে 51 জন নিহত হয়েছেন। নেপাল পুলিশের মুখপাত্র জানিয়েছেন,
নিহতদের মধ্যে রয়েছে ২১ জন বিক্ষোভকারী, ৩ জন পুলিশ কর্মকর্তা, ৯ জন বন্দী এবং ১৯ জন অন্যান্য। কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভের সময় নেপালের বিভিন্ন কারাগার থেকে প্রায় ১৩,৫০০ বন্দী পালিয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজনকে আবার গ্রেপ্তার করা হয়েছে। এখনও পলাতক ১২,৫৩৩ জন। নিশাত তামান্না মুমু, চ্যানেল আই। ২১শে পদকপ্রাপ্ত কিংবদন্তি লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে জড়ো হয়েছেন স্বজন ও ভক্তরা। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। না, আম্মার জন্য দোয়া করেন, আর কিছু না। আর আমার আম্মা ভীষণ আত্মসম্মান বোধ সম্পন্ন মহিলা ছিলেন। অনেক সময় অনেক জায়গাতে একটা ফেক নিউজ এসেছিল যে তার আর্থিক সহায়তা লাগবে বা এরকম কিছু। তো উনি ডিগনিটি নিয়ে বাঁচতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ উনি ডিগনিটি সহকারেই গিয়েছেন। ওনার ভক্ত বা আরও যারা আছেন তাদের কাছে দোয়া, যতটুকু হোক ওনার জন্য দোয়া করবেন। ওনার যদি ভুল ত্রুটি কিছু থেকে থাকে কখনো, তাকে মাফ করে দিবেন। আর কখনো যদি তার কোনো বিষয়ে যদি কোনো কিছু থাকে যে কোনো কিছু আমাদের কাছে তার পাওয়ার কিছু ছিল, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। কিন্তু এমনি আম্মা দোয়া করলেই হবে। না, আম্মার শেষ ইচ্ছা বলতে শুধু আম্মা, যেহেতু ওই সময় তার শরীর অনেকটাই খারাপ ছিল, উনি নানা নানির কবরে শায়িত হবেন এই ইচ্ছাটাই বারবার বলেছেন। আর যখন উনি বেশ ভালো একটু অসুস্থ হওয়ার আগে চলাফেরা করতে পারতেন, তখন উনি কুষ্টিয়া যেতে চেয়েছিলেন। তো আনফর্চুনেটলি আমরা কুষ্টিয়াতে নিয়ে যেতে পারি নাই। তো এইটুকুই ছিল, আর অন্য কোনো বিষয়ে তার খুব কোনো কিছু উইশ ছিল না। পাকিস্তান সামরিক বাহিনীর একটি গাড়িবহরে বন্দুক হামলা ও সংঘর্ষে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। শনিবার আফগানিস্তানের সীমান্তবর্তী সাউথ ওয়াজিরিস্তানের পাহাড়ি বদর এলাকায় সেনাবাহিনীর উপর বন্দুক হামলা হয়। পরে সংঘর্ষে ১২ সেনা ও ১৩ হামলাকারী নিহত হয়েছেন। পাকিস্তানি তালেবান হামলার দায় স্বীকার করেছে। সেনাদের কাছ থেকে বিপুল অস্ত্রশস্ত্র ও ড্রোন নেয়ারও দাবি করেছে তারা। ইসলামাবাদের অভিযোগ, ভারতের সহায়তায় আফগান তালেবানরাই পাকিস্তান তালেবানকে আশ্রয় দিচ্ছে। তবে নয়াদিল্লি ও কাবুল দুই পক্ষই এই অভিযোগ অস্বীকার করেছে। জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল ভোটে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব পাশ হয়েছে। ফ্রান্স ও সৌদি আরবের তোলা প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪২টি দেশ, বিপক্ষে ভোট পড়েছে 10টি, আর ভোট দেওয়া থেকে বিরত ছিল 12টি দেশ। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই ভোটাভুটি হয়। জাতিসংঘের এই সমর্থনকে লজ্জাজনক বলেছে ইসরায়েল। এদিকে গাজায় সর্বশেষ ইসরায়েলি হামলায় আরও কমপক্ষে ৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ১৪ জন সদস্য রয়েছেন। এদিকে হোয়াইট হাউসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে দোহায় হামাস নেতাদের উপর ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। এদিকে হামাস বলেছে, গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার, ভূখণ্ড পুনর্গঠন ও আটককৃতদের মুক্তি না দিলে লড়াই চলবে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। প্রথমবারের মতো ঢাকায় ভিনসেন্ট ভ্যান গগের শিল্পকর্মের ডিজিটাল প্রদর্শনী হয়েছে। রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে অটম ফেস্টে এই প্রদর্শনীর আয়োজন করে ঢাকা সোশ্যালস। ফেস্টের এই আয়োজনে ছিল আর্ট ওয়ার্কশপ, চলচ্চিত্র প্রদর্শনী ও কনসার্ট সহ নানা আয়োজন। সঙ্গীত শিল্প ও সংস্কৃতির এই আয়োজন উপভোগ করেন দর্শনার্থীরা। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। রাশিয়ার তেল ক্রেতাদের উপর শুল্ক আরোপ করতে G7 ও ইইউকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। G7ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের এক বৈঠকে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা ও যুদ্ধে রাশিয়াকে সহায়তাকারী দেশগুলোর উপর শুল্ক আরোপ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেইন। মার্কিন অর্থমন্ত্রী স্কট ভেসেন রাশিয়ার তেল ক্রেতাদের উপর শুল্ক আরোপে মিত্রদের যুক্ত হওয়ার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র ও ইইউকে চীন ও ভারতের পণ্যে শুল্ক বাড়ানোরও প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।
সম্প্রতি ভারতের পণ্যে মোট 50% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ময়মনসিংহের ভালুকায় 2 বাসের সংঘর্ষে নিহত 2 ও আহত কমপক্ষে 15 জন। বাস দুটি জব্দ করেছে পুলিশ। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ময়মনসিংহের ভালুকায় 2 বাসের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 15 জন। সকাল 8টার দিকে উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে ময়মনসিংহগামী সড়কে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী লেনের সংস্কার কাজ চলায় কিছু যানবাহন বিপরীত দিক থেকে চলাচল করছিল। সে সময় শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস উল্টো পথে চলার সময় ময়মনসিংহগামী আয়ান রায়ান পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহত 15 জনের মধ্যে কয়েকজনকে ভালুকা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পুলিশ বাস দুটি জব্দ করেছে। ভালুকা মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে ও নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে শহরের জিইসি কনভেনশন সেন্টারে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। অনুষ্ঠানে আরও অংশ নেন পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ একরামুল করিম, সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকার, কমিটির সদস্য মাহবুবের রহমান শামীম সহ অন্যরা। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের বিশেষ সম্মাননা জানানো হয়, স্মরণ করা হয় সব শহীদকে। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরী এফসিএ বলেন, এই পুনর্মিলনে কেবল স্মৃতিচারণ নয়, বরং প্রাক্তনদের ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত খুলে দেবে। বাংলাদেশে ইন্টেরিয়র ইন্ডাস্ট্রির বিকাশ, তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন এবং সময়োপযোগী পরিবেশ বান্ধব ডিজাইন প্রণয়নের লক্ষ্যে চট্টগ্রামে দিনব্যাপী কর্মশালা হয়েছে। ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ আইডিভির প্রতিষ্ঠাতা শফিকুল আলম শাওনের সভাপতিত্বে আয়োজনের প্রধান অতিথি ছিলেন স্থপতি NR খান। কর্মশালায় কার্বন নিঃসরণ কমানো, গ্রিন বিল্ডিং ডিজাইন প্রণয়নে জোর দেন বক্তারা। একটি বৃহৎ শিল্প হিসেবে ইন্টেরিয়র ইন্ডাস্ট্রি আগামীতে দেশকে সমৃদ্ধ করবে বলেও আশাবাদ প্রকাশ করেন তারা। দেশের সবচেয়ে বড় ইন্টেরিয়র প্ল্যাটফর্ম আইডিভিতে 3,80,000-এর বেশি আর্কিটেক্ট, ইন্টেরিয়র ডিজাইনার এবং শিক্ষার্থী যুক্ত রয়েছেন। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। বাংলাদেশের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রকল্প বাস্তবায়ন অগ্রগতিতে $3.25 বিলিয়ন প্রয়োজন হলেও বরাদ্দ পেয়েছে $0.36 বিলিয়ন। জলবায়ু কেন্দ্রিক কর্মপন্থা বিষয়ে গবেষণা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চেঞ্জ ইনিশিয়েটিভ। গবেষণায় জানানো হয়েছে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বরাদ্দ ঘাটতি থেকে যাচ্ছে। সংবাদ সম্মেলনে চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান এবং অন্যরা ছিলেন। নিউ ইয়র্কের বাফেলো শহরের ট্রেড সেন্টারে সাজ ব্রাইডাল ফ্যাশন অ্যান্ড পারফিউমস নামে দোকানের উদ্বোধন করা হয়েছে। দুবাই থেকে আমদানি করা উন্নত মানের এসেন্সিয়াল ওয়েল দিয়ে বিভিন্ন ধরনের পারফিউম তৈরি করেন সাজ ব্রাইডাল ফ্যাশন অ্যান্ড পারফিউমসের উদ্যোক্তা ফরিদ খন্দকার। পারফিউমের গুণগত মানের কারণে সাজ ব্রাইডাল ফ্যাশন অ্যান্ড পারফিউম বাফেলো শহরে ব্যাপক সাড়া ফেলেছে। খেলার খবর। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দার সূচি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডাকসুর ভিপি হলেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। জিএস শিবিরের মাঝারুল ইসলাম। 2 দিন পর শনিবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা। মানবজাতির স্বার্থে সব প্রাণীর নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে তারেক রহমানের তাগিদ। ক্ষমতা এলে প্রাণী সংরক্ষণ আইন সময়োপযোগী করার প্রতিশ্রুতি।
কিংবদন্তি লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন মারা গেছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন 21শে পদকপ্রাপ্ত গুণী এই শিল্পী। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ নতুন প্রজন্মকে পরিবেশের প্রতি দায়িত্বশীল করবে প্রত্যাশা। এবং মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামে কৃষকদের নিজস্ব বীজ ভাণ্ডার, দেশি ধানের জাত সংরক্ষণ ও জৈব কৃষি চর্চায় স্বনির্ভরতার পথে খাদ্য নিরাপত্তা। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।